কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাংলাদেশের মানচিত্রে মাগুরা জেলাটি ছোট হতে পারে, জনসংখ্যা মাত্র 10 লাখের আশেপাশে, কিন্তু রাজনীতির মাঠে এই জেলার ঝাঁজ বা ক্ষমতা কোনোটাই ফেলনা নয়। 90 দশকের সেই তোলপাড় করা উপনির্বাচন থেকে শুরু করে আজকের সাকিব আল হাসান, বারবার শিরোনামে এসেছে এই মাগুরা। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন, নাটকীয় এবং একই সাথে বিএনপির জন্য চরম আতঙ্কের। দৃশ্যপট বলছে তারেক রহমান দেশে ফিরেছেন, বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এমন একটা নিশ্চিত ধারণা যখন সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে, ঠিক তখনই মাগুরায় ঘটে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা। অতি আত্মবিশ্বাসী বিএনপি যখন ক্ষমতার স্বপ্নে বিভোর, ঠিক সেই সুযোগে মাগুরায় নিঃশব্দে নিজেদের দুর্গ গড়ে তুলেছে জামায়াত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিএনপির নিশ্চিত দুর্গ বলে খ্যাত এই জেলাটি হাতছাড়া হয়ে যেতে পারে তাদের নিজেদেরই চরম বোকামি আর অভ্যন্তরীণ কোন্দলের কারণে। যে মাগুরাকে মনে করা হচ্ছিল বিএনপির হোম গ্রাউন্ড, সেখানে কি তবে উঠতে যাচ্ছে জামায়াতের পতাকা? বিএনপির নমিনেশন বাণিজ্য নাকি মাঠের বাস্তবতা? কোনটি কাল হলো ধানের শীষের জন্য? আজ আমরা ব্যবচ্ছেদ করব মাগুরার ভোটের রাজনীতির এই জটিল সমীকরণ। মাগুরা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই ফিরে তাকাতে হয় 1994 সালের দিকে, সেই এক উপনির্বাচন যা পুরো বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু 24-এর এই সময়ে এসে মাগুরা আবারও সেই জাতীয় রাজনীতির টেস্ট কেস হয়ে দাঁড়িয়েছে। 5 আগস্টের পর বিএনপি ধরেই নিয়েছে ক্ষমতার মসনদ তাদের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। এই অতি আত্মবিশ্বাস থেকেই হয়তো মাগুরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলের অভ্যন্তরীণ ফাটলটাকে তারা আমলে নেয়নি। আর এই ফাটল দিয়েই কিনা ঢুকে পড়ছে তৃতীয় শক্তি। মাগুরা জেলা বিএনপি রাজনীতি বহু বছর ধরে দুই ভাগে বিভক্ত। এই বিভক্তি এতটা স্পষ্ট যে কেন্দ্র থেকে শত চেষ্টা করেও তা জোড়া লাগানো সম্ভব হয়নি। একদিকে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী এবং জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। অন্যদিকে আছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, কেন্দ্রীয় নেতা কাজী সালিমুল হক কামাল এবং যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এক জেলায় দুই গ্রুপ, আর এই দুই গ্রুপের রেষারেষি এখন বিএনপির গলার কাঁটা। কেন্দ্রীয় বিএনপি ভেবেছিল দুই পক্ষকে খুশি রাখতে 2 আসন ভাগ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ফর্মুলা মেনেই মাগুরা 1 আসনে মনোনয়ন দেয়া হয়েছিল মনোয়ার হোসেনকে, যিনি নিতাই রায়চৌধুরীর অনুসারী। আর মাগুরা 2 আসনে স্বয়ং নিতাই রায়চৌধুরী নিজেই প্রার্থী। অর্থাৎ কার্যত 2টি আসনেই নিতাই রায়চৌধুরীর বলয় ভারী হয়েছে। আর এখানেই বেঁধেছে বিপত্তি। মনোনয়ন ঘোষণার পরপরই মাগুরার স্থানীয় বিএনপির ক্ষোভের আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, প্রায় 22,000 নেতাকর্মী লিখিতভাবে স্বাক্ষর করে এই মনোনয়ন পরিবর্তনের আবেদন জানিয়েছিল কেন্দ্রে। ভাবা যায়, 22,000 নেতাকর্মী যখন তাদের নেতার বিরুদ্ধে অনাস্থা জানায়, তখন সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা কতটুকু থাকে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেন্দ্র সেই আবেদনও সাড়া দেয়নি। স্থানীয় নেতারা এখন প্রকাশ্যে বলছেন এই ভুল মনোনয়নের খেসারত দিতে হবে নির্বাচনের ফলাফলের দিন। অর্থাৎ দলের নেতারাই দলের পরাজয়ের ভবিষ্যৎবাণী করে বসে আছেন। রাজনীতির মাঠে এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? এবার আসুন মাগুরা 1 আসনের পোস্টমর্টেম করা যাক। ঐতিহাসিকভাবে এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ইতিহাস বলছে এখানে যখনই শক্তিশালী প্রার্থী দেয়া হয়েছে, সমীকরণ বদলে গেছে। মেজর জেনারেল মাজেদুল হক, যিনি বিএনপির প্রার্থী হয়েও ব্যক্তিগত ইমেজের কারণে 1979 এবং 1991 সালে এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু 91-এর পর বিএনপি আর কখনোই এই আসনটি নিজেদের ঘরে তুলতে পারেনি। এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই, তাই বিএনপির জন্য এটা ছিল সুবর্ণ সুযোগ। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা। কিন্তু হায়, গোল দেয়া তো দূরের কথা, নিজেদের খেলোয়াড়রাই এখন নিজের পায়ে কুড়াল মারতে ব্যস্ত। মাগুরা 1 আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মতিন। কাগজে কলমে এখানে জামায়াতের ভোট ব্যাংক খুব একটা আহামরি নয়, কিন্তু রাজনীতিতে সমীকরণ বলে একটা কথা আছে। এই আসনে জাতীয় পার্টির একটা বড় ভোট ব্যাংক রয়েছে। 1996 সালে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল খান 30% ভোট পেয়েছিলেন। এমনকি 2001 সালেও এককভাবে নির্বাচন করে তারা 23,000 ভোট পায়। এর সাথে যুক্ত করুন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ভোট। স্থানীয় নির্বাচনে এখানে আওয়ামী লীগকেও হারিয়ে দেওয়ার রেকর্ড আছে হাত পাখার। এখন চিন্তা করুন, বিএনপি যদি দ্বিধা বিভক্ত থাকে আর জামায়াত যদি জাতীয় পার্টি বা ইসলামী আন্দোলনের সাথে কোনো ধরনের গোপন সমঝোতা বা ভোট ভাগাভাগির কৌশল করতে পারে, তবে ফলাফল কি হবে? বিএনপির 22,000 বিদ্রোহী নেতাকর্মী যদি নিষ্ক্রিয় থাকে বা অন্য কোনো দিকে ঝোঁকে, তবে জামায়াত প্রার্থীর এমপি হওয়া কেবল সময়ের ব্যাপার। তবে আসল খেলাটা জমেছে মাগুরা 2 আসনে। এখানে জামায়াতের অবস্থান মাগুরা 1-এর চেয়েও অনেক বেশি শক্তিশালী।
এই আসনে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় শুরা সদস্য এমবি বাকের 5 আগস্টের পর থেকে যিনি যেভাবে মাঠ চষে বেড়াচ্ছেন তাতে মনে হচ্ছে আসনটি তিনি ইতিমধ্যেই নিজের পকেটে পুরে ফেলেছেন। এমবি বাকেরের আত্মবিশ্বাস আকাশচুম্বী। তিনি দাবি করছেন, আগে জামায়াতের যা ভোটার ছিল এখন কর্মী সংখ্যায় তার চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিটা গ্রামে গ্রামে জামায়াতের কমিটি গঠিত হয়েছে। এটা কি কেবল মুখের কথা? মোটেও না। পরিসংখ্যান কিন্তু জামায়াতের পক্ষেই কথা বলছে। 2014 সালের উপজেলা পরিষদের নির্বাচনের কথা মনে আছে? তখন মাগুরার 4টি উপজেলার সবকটিতেই ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছিল জামায়াত। অর্থাৎ মাগুরার মাটির গভীরে জামায়াত তাদের শিকড় অনেক আগেই ছড়িয়ে দিয়েছে, যা হয়তো বিএনপির নজরেই পড়েনি। অন্যদিকে এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি সেই 1986 সাল থেকে নির্বাচন করে আসছেন, কিন্তু 1988 সালের সেই বিতর্কিত নির্বাচন ছাড়া তিনি আর কখনোই জয়ের মুখ দেখেননি। অথচ এই আসনেই বিএনপি 3 বার জয়লাভ করেছে অন্য প্রার্থীর হাত ধরে। সেই বিজয়ী নেতা ছিলেন বিশিষ্ট শিল্পপতি কাজী কামাল। এবারও কাজী কামাল মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় বিএনপির একটা বিশাল অংশ তাকেই চেয়েছিল, কিন্তু দল তাকে বেছে নেয়নি। কাজী কামাল ভদ্রলোক, তিনি হয়তো বলছেন দলের প্রার্থীর পক্ষেই কাজ করবেন, কিন্তু তার অনুসারীরা তারা কি নিতাই রায়কে মেনে নেবে? মাঠের খবর বলছে স্থানীয় নেতারা প্রকাশ্যে নিতাই রায়ের বিরুদ্ধে কথা বলছেন। নিতাই রায়ের একমাত্র ভরসা ছিল হিন্দু ভোট ব্যাংক, কিন্তু সেখানেও ভাগ বসিয়েছে জামায়াত। এমবি বাকের অত্যন্ত চতুরতার সাথে হিন্দু প্রধান এলাকাগুলোতে কাজ করছেন। শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগ নেতাদেরও নিরাপত্তার আশ্বাস দিয়ে নিজেদের দলে ফেরানোর বা অন্তত ভোটটা নিজের বাক্সে ফেলার তদবির করছেন। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগদানের প্রকাশ্য আহ্বানও জানানো হচ্ছে। এটা রাজনীতির মাঠে এক নতুন মেরুকরণ। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? বিএনপির একাংশ ক্ষুব্ধ, তারা হয়তো ভোট কেন্দ্রে যাবে না অথবা নেগেটিভ ভোট দেবে। অন্যদিকে জামায়াত তাদের রিজার্ভ ভোটের সাথে যুক্ত করছে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং হতাশ আওয়ামী লীগ ভোটারদের সমর্থন। এই ত্রিমুখী সমীকরণে বিএনপির জন্য মাগুরা 2 আসনটি হাতছাড়া হওয়া এখনো প্রবল সম্ভাবনার বিষয়। বিএনপি হয়তো ভাবছে ধানের শীষ প্রতীক থাকলেই মানুষ ভোট দেবে, কিন্তু মাগুরার মানুষ সম্ভবত এবার প্রতীকের চেয়ে প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং মাঠের শক্তিকেই বেশি প্রাধান্য দেবে। জামায়াত যেভাবে নীরবে নিভৃতে ঘর গুছিয়েছে আর বিএনপি যেভাবে নিজেদের মধ্যে মারামারি করে সময় নষ্ট করেছে, তার ফলাফল খুব শীঘ্রই দেখা যাবে ব্যালট বাক্সে। যে মাগুরা একসময় বিএনপির দুর্গ হতে পারত, ভুল রাজনীতি আর অহংকারের কারণে সেটাই এখন তাদের পতনের কারণ হতে পারে। জামায়াত কি তবে মাগুরা দিয়ে তাদের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে বিএনপি তাদের ভুল শুধরে এক হতে পারবে? রাজনীতির এই দাবার চালে কে হাসবে শেষ হাসি, নিতাই রায় চৌধুরী নাকি এমবি বাকের? উত্তরটা সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, মাগুরার এই নির্বাচন জাতীয় রাজনীতিতে আবারও একটা বড় বার্তা দিতে যাচ্ছে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করেন, দলীয় কোন্দলের কারণে কি মাগুরায় বিএনপি সত্যি ডুববে, নাকি শেষ পর্যন্ত ধানের শীষই জয়ী হবে? কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, অজানা তথ্য আর রোমাঞ্চকর সব খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।